বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের মাঝে আরেকটি অনলাইন ক্লাসের জন্য হাজির হলাম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, আতাহার উদ্দিন, হাওলাদার ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। আজকে আমি তোমাদের সাথে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব ব্যবসা কাহাকে বলে এবং মালিকানার ভিত্তিতে কত ধরনের ব্যবসা রয়েছে সে সম্পর্কে। প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করব ব্যবসা কাহাকে বলে। ব্যবসা একটি বাংলা শব্দ, এর ইংরেজি হলো বিজনেস। বিজনেস শব্দের আক্ষরিক অর্থ হইল, আবিধানিক অর্থ হইল যে কোনো কাজে ব্যস্ত থাকা, অর্থাৎ বিজি। তাহলে ব্যাপক অর্থে যদি আমরা বলি, যদি মানুষ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে যদি কোনো কাজে ব্যস্ত থাকে, তখন সেটিকে বলা হয় ব্যবসা। প্রাকৃতিক প্রদত্ত সম্পদগুলোকে সংগ্রহ করে সেগুলাকে বিভিন্ন রূপে রূপান্তর করে তারপরে মানুষের ব্যবহার উপযোগী করার পরে সেটা ভোক্তাদের মাঝে পৌঁছে দেওয়া পর্যন্ত যত রকমের কাজ আছে সকল কাজের সমষ্টিকে বলা হয় ব্যবসা। ব্যবসাকে যদি ভাঙানো হয় তাহলে এখানে তিনটি অংশ পাওয়া যায়। একটি হলো শিল্প, একটি হলো বাণিজ্য, আরেকটি হলো শিল্প ও বাণিজ্যের সহায়ক কাজ। শিল্পের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয় এবং বাণিজ্যের মাধ্যমে সে উৎপাদিত পণ্য বিভিন্ন ভোক্তাদের মাঝে পাঠানো হয়। আর অন্যান্য সহায়ক কাজ আছে, যেমন পণ্য যদি ভোক্তাদের কাছে পাঠাতে হয় তাহলে বিজ্ঞাপন দিতে হয়, তারপরে পণ্যের উন্নয়নের জন্য গবেষণামূলক কাজ করতে হয়। এগুলো হলো তোমার শিল্প বাণিজ্যের সহায়ক কাজ। এই হলো মোটামুটি ব্যবসা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। মালিকানার ভিত্তিতে এখন আমরা ব্যবসাকে ভাগ করব। মালিকানার ভিত্তিতে ব্যবসাকে 7 ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো হলো: 1 মালিকানা ব্যবসা, 2 নম্বর আছে অংশীদারি ব্যবসা, 3 নম্বর আছে যৌথ মূলধনী ব্যবসা, 4 নম্বর আছে সমবায় সমিতি, তারপর আছে রাষ্ট্রীয় ব্যবসা, তারপর যৌথ উদ্যোগী ব্যবসা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা সংগঠন। প্রথমে হলো 1 মালিকানা ব্যবসা। সর্বপ্রাচীন ব্যবসা হলো 1 মালিকানা ব্যবসা। এক মালিকানা মানে একজন মালিক। যে মালিক, অর্থাৎ যে ব্যবসায় একজন মাত্র মালিক থাকে, সে কারবারের সমস্ত মূলধন সংগ্রহ করে ব্যবসায়ের লাভ লোকসান একাই বহন করে। সে যদি একা না পারে তখন সে 1 বা 2 জন বেতনভুক্ত কর্মচারী নেয়, কিন্তু সকল দায় সকল কিছু মালিক একাই বহন করে। এখানে তার কোনো ভাগিদার নেই, তার কোনো অংশীদার নেই, সে একাই সমস্ত কিছু এখানে সে বহন করে। সে একক ঝুঁকি বহন করে, সে একা সমস্ত লাভ সে একা ভোগ করবে এবং লোকসান হলো সে একাই বহন করে। এখানে তার কোনো অংশীদার নেই। তার ছেলেমেয়েরা থাকতে পারে, কিন্তু তারা ওই কারবারের অংশীদার নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কারবারের একজন মাত্র মালিক, অর্থাৎ এক ব্যক্তির মালিকানায় গঠিত, প্রতিষ্ঠিত এবং পরিচালিত ব্যবসাকে বলা হয় 1 মালিকানা ব্যবসা। এরপর আছে 2 নম্বর আছে অংশীদারি ব্যবসা। এই অংশীদারি ব্যবসা 1932 সালের আইন দ্বারা গঠিত হয়, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এই ব্যবসার যে মূল যে বৈশিষ্ট্য সেটি হলো চুক্তি, অর্থাৎ যে ব্যবসা চুক্তির মাধ্যমে গঠিত হয় সেটিকে বলে অংশীদারি ব্যবসা। এটা হলো সংক্ষেপে। আর যদি একটু বড় করে বলা হয়, 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে 1932 সালের আইন দ্বারা যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা হয় সেটিকে বলা হয় অংশীদারি ব্যবসা। এই অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা সর্বনিম্ন থাকবে 2 জন এবং সর্বোচ্চ থাকবে 20 জন। এই ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হলো, এই ব্যবসা সকল অংশীদার পরিচালনা করতে পারবে, অথবা সকলের মধ্য থেকে একজন পরিচালনা করতে পারবে। অর্থাৎ সকলের দ্বারা অথবা সকলের মধ্য হতে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা
নিজেদের মধ্যে বন্টন করে নেওয়ার ভিত্তিতে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে অসীম দায়সম্পন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান 1932 সালের আইন দ্বারা গঠিত হয় সেটিকে বলা হয় অংশীদারি ব্যবসা। এই ব্যবসা 20 জনের বেশি সদস্য হইতে পারবে না। এই ব্যবসার একের দায় অন্যকে বহন করা লাগবে। যদি কোনো অংশীদার যদি তার দায় বহন করতে অক্ষম হয় তাহলে অন্য অংশীদার তার দায় বহন করবে। এই জন্য এই ব্যবসার এটা সবচেয়ে বড় অসুবিধা যে আমার দায়ের জন্য আরেকজনকে দায় বহন করা লাগবে। এই অংশীদারি ব্যবসায় এই ত্রুটি থাকার কারণে এর ফলে যৌথ মূলধনী কোম্পানির উদ্ভব হয়। এই যৌথ মূলধনী কোম্পানি মূলত 1994 সালের আইন দ্বারা গঠিত। এখানে সদস্য 2 বা ততোধিক। যদি এই কোম্পানিটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে সেখানে কমপক্ষে 2 জন সদস্য, আর যদি সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে সেখানে অবশ্যই কমপক্ষে 7 জন সদস্য লাগবে। তাহলে আমরা বলতে পারি কতিপয় ব্যক্তি একত্রিত হইয়া সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যৌথভাবে কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট 1994 সালের আইন দ্বারা যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা হয় সেটিকে বলা হয় কোম্পানি। এই যৌথ মূলধনী কোম্পানি সর্বপ্রথম চালু হয় 1844 সালে ব্রিটেনে। এরপর থেকেই মূলত যৌথ মূলধনী কারবারের প্রচলন শুরু হয়। আমাদের বাংলাদেশে স্বাধীন হওয়ার আগে 1913 সালের আইন দ্বারা এই কোম্পানিগুলো গঠিত পরিচালিত হইত। স্বাধীন হওয়ার পরেও এই 1913 সালের আইন দ্বারা এই কারবারগুলো পরিচালিত হইত। এরপরে 1994 সালের আইন নতুন করে পাশ করা হয়। এখন পর্যন্ত 1994 সালের আইন দ্বারা এই বাংলাদেশের যত কোম্পানি আছে সেগুলো পরিচালিত হয়। এই কোম্পানি মূলত দুইটা, একটি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি। যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে এই ব্যবসায়ের নামে শেষে লিমিটেড কথাটা লেখা থাকবে। যেমন মনে করো ব্যাংকের কথা বলি, উত্তরা ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, স্কয়ার কোম্পানি লিমিটেড, এভাবে লিমিটেড কথাটা লেখা থাকবে, সেটি মনে করতে হবে এটি পাবলিক লিমিটেড কোম্পানি। এরা 1994 সালের আইন দ্বারা গঠিত পরিচালিত হয়। এরপর আছে সমবায় সমিতি। সমবায় হল নিম্ন শ্রেণীর লোকের, বিত্তহীন লোকদের, যারা সমাজে অবহেলিত, বিত্তহীন বা বিত্ত থাকলে অল্প আছে, এই ধরনের লোকেরা যে ব্যবসা প্রতিষ্ঠান 2001 সালের আইন এবং 2004 সালের বিধি দ্বারা গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত হয় সেটিকে বলা হয় সমবায় সমিতি। এই সমবায় সমিতি সাধারণত একই এলাকার লোক হয়, একই মনের হয়, একই পেশার নিয়োজিত লোকের হয়। এবং এটা যদি তোমার প্রাথমিক সমবায় সমিতি হয় তাহলে সেখানে অবশ্যই 20 জন কমপক্ষে প্রাপ্তবয়স্ক সদস্য হইতে হবে। আর যদি তোমার জাতীয় সমবায় সমিতি হয়, কেন্দ্রীয় সমবায় সমিতি হয়, তাহলে কেন্দ্রীয় সমবায় সমিতি হলে সেখানে কমপক্ষে 10টি প্রাথমিক সমবায় সমিতি দরকার হবে। আর যদি জাতীয় সমবায় সমিতি হয় তাহলে সেখানে কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতির মাধ্যমে এই সমবায় সমিতি গঠিত হয়। এটা মনে রাখবে 2001 সালের আইন দ্বারা এই সমবায় সমিতিগুলো গঠিত হয়। এই সমবায় সমিতির মূল দলিলের নাম হইল উপবিধি। উপবিধিতে এই সমবায় সমিতির যত নিয়মকানুন লেখা থাকবে সেটাই, অর্থাৎ যে দলিলে সমবায় সমিতির সমস্ত নিয়মকানুন লেখা থাকবে সেটা হইল উপবিধি। তাহলে আমরা বুঝতে পারলাম তোমার কমপক্ষে 20 জন ব্যক্তি একই এলাকার একই মনের অধিকারী, একই পেশায় নিয়োজিত, নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য, নিজেদের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য 2001 সালের আইন দ্বারা এবং 2004 সালের বিধি দ্বারা যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন হয় সেটিকে বলা হয় মূলত সমবায় সমিতি। এরপর আছে রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা হলো যে ব্যবসার মালিক সরকার, অর্থাৎ সরকার কর্তৃক গঠিত, পরিচালিত এবং প্রথমে ব্যক্তি মালিকানাধীন হবে, কিন্তু পরবর্তীতে যখন জাতীয়করণের মাধ্যমে সরকার নিজের হাতে নিয়ে যায় তখনও সেই ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠান সরকার নিজে গঠন করে এবং পরিচালনা করে সেটিকেও রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। কিন্তু কিছু ব্যবসা আছে যেটা ব্যক্তি মালিকানাধীনভাবে গঠিত হয়, কিন্তু পরবর্তীতে সরকার নিজের অধীনে নিয়ে সে সকল দায় দায়িত্ব বহন করে, সেটিকেও রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরকারের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকারের অধীনে গঠিত, পরিচালিত এবং পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমে পরিচালিত হয় সেটিকে বলে রাষ্ট্রীয় ব্যবসা। এই রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হলো জনকল্যাণমূলক কাজ করা। এখানে তোমার কোনো মুনাফা অর্জন এই ব্যবসার উদ্দেশ্য নয়। এরপর আছে তোমার 6 নম্বরে যৌথ উদ্যোগী ব্যবসা।
যৌথ উদ্যোগী ব্যবসা হলো দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান অংশীদারিত্বের ভিত্তিতে গঠিত হয় সেটিকে বলা হয় যৌথ উদ্যোগী ব্যবসা। এখানে আমার দেশের লোক থাকবে এবং বিদেশের লোক থাকবে, এই দুই দেশের উদ্যোক্তারা একত্রে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাহলে সেটিকে বলা হয় যৌথ উদ্যোগী ব্যবসা। এই যৌথ উদ্যোগী ব্যবসা গঠনের ফলে একদিকে বিদেশি পুঁজি আমাদের দেশে আসে, বিদেশি প্রযুক্তি আমাদের দেশে আসে এবং বিদেশি উদ্যোক্তাদের সাথে আমাদের দেশীয় উদ্যোক্তারা একত্রে ব্যবসা বাণিজ্য করার ফলে তারা বিদেশি অনেক প্রযুক্তি বা বিভিন্ন বিষয় সম্পর্কে তারা তোমার দক্ষতা অর্জন করতে পারে এবং আমার দেশের বেকার সমস্যাও সেখানে সমাধান হয়। তাহলে যৌথ উদ্যোগী আমার দেশের ব্যবসায়ী থাকবে এবং বিদেশি ব্যবসায়ী থাকবে, এই দুই দেশের বা বিভিন্ন দেশের ব্যবসায়ীরা একত্রে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাহলে সেটিকে বলে যৌথ উদ্যোগী ব্যবসা। সর্বশেষ হলো সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ যেটাকে সংক্ষেপে বলা হয় পিপিপি। পিতে প্রাইভেট, আরেক পিতে পাবলিক, আরেক পিতে হলো পার্টনারশিপ। অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক, সরকার বেসরকারি এবং সরকারি মালিকানার ভিত্তিতে যে ব্যবসা প্রতিষ্ঠান, এখানে সরকার থাকবে এবং ব্যক্তি থাকবে। যখন সরকারের সাথে বিভিন্ন ব্যক্তিরা একত্রিত হইয়া যৌথভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে সেটিকে বলা হয় সরকারি বেসরকারি যৌথ মালিকানার ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান। যেমন মনে করো আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে সরকারও তোমার অংশগ্রহণ করে, আবার ব্যক্তি মালিকানায় অংশগ্রহণ করে। এভাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে সরকারের অংশ থাকবে এবং মালিকের অংশ থাকবে, সেটিকে মূলত বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে এই মূলত মালিকানার ভিত্তিতে 7 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এক মালিকানা একজন ব্যক্তির অংশীদারি 2 থেকে 20 জন, কোম্পানি হলো কমপক্ষে 2 জন, প্রাইভেট হলে 2 জন, পাবলিক হলে 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমিত, প্রাইভেট হলে সর্বকম 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এরপর সমবায় সমিতি হলে কমপক্ষে 20 জন এক এলাকার লোক হবে, যৌথ মূল্যে দেশি বিদেশি উদ্যোক্তাদের যৌথ সমন্বয়ে গঠিত হবে। আর রাষ্ট্রীয় হলো সম্পূর্ণ সরকার যে ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণভার গ্রহণ করবে এবং সমস্ত দায়িত্ব বহন করবে এবং জনকল্যাণমূলক কাজ পরিচালিত হয় সেটি বলে রাষ্ট্রীয় ব্যবসা। আর সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিতে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয় সেটি বলে পিপিপি, অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ভিত্তিতে যে ব্যবসা প্রতিষ্ঠান সেটিকে বলা হয় সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান। আজকে এ পর্যন্ত থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।